ঠাকুমা, আজ আমাদের কি গল্প শোনাবে? আজ তোদের শোনাবো জাদুকরি বন আর পদ্ম গ্রামের 3 বন্ধুর গল্প। ঠাকুমা, এই গল্পে কি মজার মজার কাহিনী আছে? হ্যাঁ রে হ্যাঁ, এই গল্পে অনেক মজার কাহিনী আছে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি শুরু করো। হ্যাঁ রে, এই এখনই শুরু করছি। তাহলে শোন, নীলপদ্ম নামে এক গ্রাম ছিল। এই গ্রামে বসবাস করত সুরেশ, গোবিন্দ আর হরি নামের 3 বন্ধু। তাদের আপন বলতে কেউ ছিল না। তারা অনেক কষ্ট করে বড় হয়েছিল। তারা অনেক কষ্ট করে বড় হলেও তাদের 3 জনের ছিল 3 রকমের প্রতিভা। সুরেশ ভালো অস্ত্র চালাতে পারত, গোবিন্দ ছিল অনেক বুদ্ধিমান, আর হরি, সে ছিল সুরের জাদুকর, যার বাঁশির সুরে সব পশু প্রাণীরা হরির কথা মেনে চলত। একদিন 3 বন্ধু যুক্তি করলো, গোবিন্দ, আমার এই গ্রামে আর থাকতে ভালো লাগছে না। সবাই কেমন যেন আমাদের পর পর ভাবে। হ্যাঁ রে, আমারও ভালো লাগে না। যেখানে আমাদের কোনো সম্মান নেই আর সেখানে থেকেই বা কি লাভ? তোমরা ঠিকই বলেছ, কিন্তু এই গ্রামে আমাদের জন্ম, আমরা কি গ্রাম ছেড়ে থাকতে পারবো? তাছাড়া আমাদের কেউ ভালোবাসে না বলেই তো আমরা 3 জন এমন ভালো বন্ধু হতে পেরেছি। তোর কথাও ঠিক আছে, কিন্তু কতদিন আর অন্যের ঘাড় ধাক্কা খেয়ে বাঁচবো? তার চেয়ে নতুন কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করাই ভালো। হ্যাঁ রে হরি, সুরেশ ঠিকই বলেছে। ঘরে বসে কখনো ভাগ্য পরিবর্তন হয় না, তার থেকে ঘর থেকে বেরিয়ে দেখাই ভালো। বেশ, তোমরা যখন বলছো তাহলে আমি না করি কি করে? কিন্তু কোথায় যাবে তা কি ভেবেছো? শুনেছি মধ্যমণি রাজ্যের রাজা নাকি প্রতিদিন নতুন নতুন সেনা নিয়োগ দিচ্ছে। সেখানে গেলে ঠিক আমরা একটা কাজ পেয়ে যাব। রাজা কি শুধু সেনা নিয়োগ দিচ্ছে, নাকি রাজসভার জ্ঞানীদেরও নিয়োগ দিচ্ছে? দেবে না কেন? দরকার হলে তো দেবেই। তবে তোকে দেখলে রাজা চাকরি দেবেই দেবে। তোমাদের তো হয়ে গেল, তাহলে আমার কি হবে? আরে চিন্তা করিস না, আমাদের এক ব্যবস্থা হলে তোরও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বের হচ্ছ কখন? আর কোন রাস্তা দিয়ে যাবে? কথা যখন শেষ, তাহলে আর বের হতে দেরি করব কেন? আর এই জঙ্গলের রাস্তায় গেলে খুব তাড়াতাড়ি পৌঁছানো যাবে। বেশ বেশ, তাহলে আর দেরি করিস না। সবাই সবকিছু নিয়ে তৈরি হয়ে এখানে আয়, তারপর জঙ্গলের রাস্তা ধরে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, চল। আমাদের আসতে তো অনেক বেলা হয়ে গেল। এখন এই জঙ্গলের মধ্যে থাকার একটা জায়গা ঠিক করে আবার খাবার খুঁজতে হবে। হ্যাঁ, আমারও অনেক খিদে পেয়েছে, আর হাঁটতে মন চাইছে না। কিন্তু এই জঙ্গলের মধ্যে খাবার পাবো কোথায়? এই তো, এখানে একটা ঝিল, আর আমার মনে হয় এই ঝিলের মধ্যে অনেক মাছ আছে। মাছ থাকলে কি হবে? মাছ ধরবো কি করে? মাছ ধরার ব্যবস্থা আমি করছি, তলোয়ারটা নিয়ে তৈরি থাকো। এই তো বড় একটা মাছ ধরে ফেলেছি। কিন্তু এই কাঁচা মাছ খাবো কি করে? চিন্তা করিস না, আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। হরি, তুই শুধু শুকনো কাঠ জোগাড় কর, আর সুরেশ, তুই থাকার জন্য একটা ভালো জায়গা দেখ। বাবা বাবা, খাবার থাকার জায়গা সব হলো। এখন আর রাত নিয়ে চিন্তা করতে হবে না। সব ঠিক আছে, কিন্তু রাতের বেলা জঙ্গলে অনেক শিকারী প্রাণী ঘুরে বেড়ায়, আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আরে চিন্তা করিস না, আগুন থাকলে কোনো প্রাণী আসতে সাহস পাবে না। নে নে, এবার খেয়ে নে, মাছটা ভালোভাবে পোড়ানো হয়ে গেছে।
তারা তিন বন্ধু মজা করে পোড়া মাছ খাচ্ছিল। হঠাৎ কোথা থেকে যেন আগুনের গোলা চারিদিকে ছুটে আসতে থাকে। আগুনের গোলার পরিমাণ এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল এই পুরো জঙ্গলটাই পুড়িয়ে ছাই করে দেবে। এমন অবস্থা দেখে তারা তিন বন্ধু দ্রুত প্রাণ নিয়ে ছুটে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক সময় তারা আলাদা হয়ে যায়। সুরেশ দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছায় এক ঝর্ণার কাছে, কিন্তু সেখানে আগে থেকেই যেন রূপবতী পেতনি সুরেশের জন্যে অপেক্ষা করছিল। এসেছে সেই অভিশপ্ত জঙ্গলে। এই জঙ্গলে এসে তো একেবারে ফেসে গেছিস। অভিশপ্ত জঙ্গল মানে? এটা যদি অভিশপ্ত জঙ্গল হয় তাহলে তুমি কে? আমি এই জঙ্গলের অভিশপ্ত রূপবতী। এবার তোকে ওই জঙ্গলের অভিশপ্ত আত্মা হয়ে থাকতে হবে। না না, আমাকে যেতে দাও। আমি অভিশপ্ত হতে চাই না। আমি না জেনে এই জঙ্গলে ঢুকে পড়েছি। আমাকে যেতে দাও। যেতে দিব? ঠিক আছে, তোকে আমি যেতে দিতে পারি, তবে এক শর্তে। তুই যদি জলের নিচ থেকে আমার হারিয়ে যাওয়া নূপুর খুঁজে আনতে পারিস, আর তাহলেই আমি তোকে যেতে দেব। নয়তো তোকে জঙ্গলে সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে। ঠিক আছে, আমি জলের নিচ থেকে তোমার নূপুর খুঁজে এনে দেব, কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তুই আমার নূপুর খুঁজে এনে দিলে আমি তোকে ছেড়ে দেব। যা, এক্ষুনি জলে নেমে পড়। সুরেশ পেতনির শর্ত অনুযায়ী সোজা জলে ঝাঁপ দেয়। সুরেশ জলের নিচে আসলে দেখতে পায় নূপুরের পাশে দুজন রাক্ষস নূপুর পাহারা দিচ্ছে। তখন সুরেশ ভয় না পেয়ে তার কোমর থেকে তলোয়ার বের করে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ শুরু করে। তা কিছু সময় যুদ্ধ হওয়ার পর সুরেশ সেই দুই রাক্ষসকে হারিয়ে দেয়। এরপর সুরেশ পেতনির নূপুর নিয়ে সোজা ওপরে উঠে আসে। এই নাও তোমার হারিয়ে যাওয়া নূপুর। এ কি, এই নূপুরের আলোয় তোমার রূপ পরিবর্তন হয়ে গেল কেন? তোমার সাহসিকতায় আমি কিছু সময়ের জন্য অভিশাপ মুক্ত হয়েছি, তাই তুমি আমার আসল রূপ দেখতে পাচ্ছ। সত্যি সত্যি তুমি অপরূপ। তোমার মতো এত সুন্দরী আমি কখনো দেখিনি। আমি তোমায় দেখে মুগ্ধ। এ কি, তুমি আবারও তোমার ভয়ঙ্কর রূপে ফিরে আসলে? হ্যাঁ, কারণ আমি চিরতরে অভিশাপ মুক্ত হইনি, সামান্য সময়ের জন্যই অভিশাপ মুক্ত হয়েছিলাম। তোমার মতো সুন্দরী অভিশপ্ত হয়ে থাকতে পারে না। আমি তোমাকে অভিশাপ মুক্ত করব। বলো বলো, এর জন্য আমাকে কি করতে হবে? না, তা কখনোই সম্ভব না, কারণ আমাকে অভিশাপ মুক্ত করতে হলে তাকে মেরে ফেলতে হবে যে আমাদের তিন বোনকে অভিশপ্ত করে এই জঙ্গলের পেতনি বানিয়ে রেখেছি। আমি তোমায় এক পলক দেখে মুগ্ধ হয়ে গেছি। আর তোমাকে আমি আবারও তেমনি দেখতে চাই। এর জন্য প্রয়োজন হয় আমি আমার প্রাণ দিয়ে দেব। তুমি চিন্তা করো না, আমি তোমাকে অভিশাপ মুক্ত করেই ছাড়বো। তুমি প্রথম যে আমাকে অভিশাপ থেকে মুক্ত করার কথা বললে। দাঁড়াও, আমি তোমাকে তোমার সাহসের পুরস্কার দিচ্ছি। নাও, এটা নিয়ে যাও। এটা হয়তো ওই জাদুকরকে মারতে পারবে না, কিন্তু তোমার প্রাণ বাঁচাতে সাহায্য করবে। যাও, এবার চলে যাও। হ্যাঁ যাচ্ছি, কিন্তু মনে রেখো আমার প্রাণ দিয়ে হলেও আমি তোমাকে অভিশাপ মুক্ত করেই ছাড়বো। এরপর সুরেশ রূপবতীর কাছ থেকে জাদুর তলোয়ার নিয়ে
রূপবতীর অভিশাপ ভাঙার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে গোবিন্দ পথ হারিয়ে জঙ্গলের মধ্যে যেতে থাকে। হঠাৎ তার সামনে মায়াবতী পেতনি এসে দাঁড়িয়ে পড়ে। পালিয়ে যাবি কোথায়? এই জঙ্গলে যে একবার আসে সে আর পালিয়ে যেতে পারে না। কে কে তুমি? আমি এই অভিশপ্ত জঙ্গলের অভিশপ্ত মায়াবতী। কি অভিশপ্ত জঙ্গল? কিন্তু এই জঙ্গল অভিশপ্ত হলো কি করে? যে আমাদের অভিশপ্ত বানিয়েছে সেই এই জঙ্গলকে অভিশপ্ত করেছে। এখন তুই এই অভিশপ্ত জঙ্গলে ঢুকে পড়েছিস, এবার তোকেও অভিশপ্ত হতে হবে। না না না, আমাকে ক্ষমা করো, আমি না জেনে এই অভিশপ্ত জঙ্গলে ঢুকে পড়েছি। আমাকে যেতে দাও, আমি সকাল হলে জঙ্গল থেকে চলে যাব। একবার যারা এই জঙ্গলে প্রবেশ করে তাদেরকে আর যেতে দেওয়া হয় না, তবে সবাইকে একটা সুযোগ দেওয়া হয়, আর সেই সুযোগ আমিও তোকে দেব। তুই যদি আমার কথার জাল থেকে লুকানো কথার সমাধান বের করতে পারিস তাহলে তোকে ছেড়ে দেব, নয়তো তোকে অভিশপ্ত হয়ে চিরদিন এই জঙ্গলে থাকতে হবে। ঠিক আছে, বলো আমাকে কোন কথার সমাধান বের করতে হবে? তোকে একটা আত্মা খুঁজে বের করে দিতে হবে, যা দূরেও নেই তোর কাছেও নেই, আবার কারো শরীরের ভিতরেও নেই, আবার কারো শরীরের বাইরেও নেই। কি হলো? তাড়াতাড়ি উত্তর দে, নয়তো তোকে এখনই অভিশপ্ত করে দেব। আমার কাছে নেই, আবার দূরেও নেই, তার মানে পেতনির কাছে। কিন্তু শরীরের ভেতরেও নেই, আবার বাইরেও নেই, তার মানে কি পেতনির চুলের মধ্যে রয়েছে? হ্যাঁ, ওখানে আছে, কারণ অভিশপ্তরা কখনো চুল বেঁধে রাখে না। আমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি, ওই আত্মা তোমার চুলের মধ্যেই আছে। তুই কি 100% নিশ্চিত যে ওই আত্মা আমার চুলের মধ্যেই আছে? হ্যাঁ, আমি 100% নিশ্চিত। বেশ, তাহলে এবার তোকে একটা প্রশ্ন করতে হবে, যে প্রশ্নের উত্তর আমার জানা থাকবে না। যদি তুই এমন প্রশ্ন করতে পারিস তাহলে আমি আমার চুল খুলে দেখাবো, নয়তো তুই হেরে যাবি। এ তো বিপদের উপর বড় বিপদ। ঠিক আছে, আমি তোমাকে প্রশ্ন করছি। এক ছিল বুড়ি যার সহস্র হাত, আকাশ পানে চেয়ে থাকে দিন আর রাত, পায়ে তার শিকল বাঁধা নড়ে না সে এক পাও, হাজার চোখের জল পড়ে যদি তুমি কাছে যাও। তার পেটে আছে মায়া আর মাথায় আছে রানী, কে সে বল দেখি মায়াবতী সুন্দরী? কি হলো, উত্তর দিতে পারছো না? তোর প্রশ্নটা অনেক কঠিন, এটা নিশ্চয়ই মানুষ হবে। না, ভুল বলেছো, আরো একটা সুযোগ দিলাম, এবার সঠিক উত্তর দাও। তাহলে নিশ্চয়ই পাহাড় হবে। এবারও ভুল উত্তর দিয়েছো। চাইলে আমি সঠিক উত্তরটা বলে দেব, কিন্তু তার আগে তোমাকে হার স্বীকার করতে হবে। হ্যাঁ, আমি হেরে গেছি। বল, তোর প্রশ্নের উত্তর কি হবে? আমার প্রশ্নের উত্তর বট গাছ, যার অনেক হাত পা থাকে কিন্তু নড়তে চড়তে পারে না, আর বট গাছের পাতার উপর বৃষ্টি পড়লে হাজার ফোঁটা বিভক্ত হয়ে যায়, আর তার মাথার উপর থাকা পাখির বাসা তাকে রানী বানিয়ে রাখে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এবার তাহলে শর্ত অনুযায়ী তোমার চুলগুলো খুলে দেখাও। এ আমি কি দেখছি? আমি কি দেখছি? এত সুন্দর রূপ! সত্যি করে বলো, কে তুমি সুন্দরী? এ কি, তোমার মায়াবী রূপ কোথায় গেল? আমি মায়াবতী সুন্দরী ছিলাম, কিন্তু অভিশাপের কারণে এই জঙ্গলের পেতনি হয়ে গেছি। আমার সঙ্গে আমার আরো 2 বোনও এই জঙ্গলের পেতনি হয়ে আছে।
আমি তোমার রূপে মুগ্ধ। তুমি কি বলবে সুন্দরী, তোমাকে কি করে অভিশাপ থেকে মুক্ত করা যাবে? এরপর মায়াবতী গোবিন্দকে সব খুলে বলে। তখন গোবিন্দ মায়াবতীর অভিশাপ ভঙ্গ করার প্রতিজ্ঞা করে। এতে মায়াবতী খুশি হয়ে তাকে একটা জাদুর চাদর দেয়, যে চাদর পরলে মানুষ অদৃশ্য হয়ে যায়। এরপর গোবিন্দ মায়াবতীর কাছ থেকে চাদর নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে হরি প্রাণের ভয়ে জঙ্গলের মধ্যে এদিক ওদিক যেতে যেতে এক পুরনো মন্দিরের সামনে এসে পৌঁছায়। সেইখানে সে পৌঁছে দেখতে পায় সুরেলা পেতনি তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। এসেছিস? এই অভিশপ্ত জঙ্গলে এসেছিস? এবার তোকে আর কেউ বাঁচাতে পারবে না। কে কে- কে- কে তুমি? আমি সুরেলা পেতনি, সুরের জাদুকর। সুরের জাদুকর? কিন্তু যাদের মধ্যে সুর আছে তারা তো কখনো কারো ক্ষতি করে না। তাহলে তুমি আমাকে মারতে চাইছো কেন? কারণ আমার মধ্যে কোনো সুর নেই, যা আছে তা শুধুই বেসুর। আর এই জন্যই আমি রক্ত পান করে আমি আমার সুর পেরাবো। রক্তপান করলে কখনো তোমার সুর ফিরবে না। তোমার সুর ফেরাতে হলে সুরের জাদুর প্রয়োজন, যা আমার কাছে আছে। সত্যি সত্যি বলছিস? সুরের জাদু আছে তোর কাছে? আর তুই তুই সেই জাদু দিয়ে আমার সুর ফিরিয়ে দিতে পারবি? হ্যাঁ, আমার কাছে সুরের জাদু আছে, যা দিয়ে সবার মধ্যেই সুর ফেরানো সম্ভব। বেশ, তো তুই যদি আমার সুর ফিরিয়ে দিতে পারিস তাহলে আমি তোকে ক্ষমা করে এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে দেব, নয়তো রক্তপান করে আমি আমার সুর ফিরিয়ে আনবো। এ কি দেখছি আমি? এ যে স্বর্গ থেকে নেমে আসা সাক্ষাৎ পরী। কে 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 তুমি সুন্দরী? সুরেলা হরির বাঁশির সুরে কিছু সময়ের জন্য তার অভিশাপ থেকে মুক্ত হয়ে আসল রূপে ফিরে আসে। এরপর সুরেলা তার সাথে ঘটা সকল ঘটনা হরিকে খুলে বলে, যা শুনে হরি প্রতিজ্ঞা করে সে সুরেলাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। তখন সুরেলা খুশি হয়ে হরিকে একটা জাদুর বাঁশি দেয়, যে বাঁশিতে শুধু সুর নয়, এমন সুর ওঠে যা দিয়ে যুদ্ধ করাও সম্ভব। এরপর হরি সেই বাঁশি নিয়ে সুরেলাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। এর মধ্যে সকাল হয়ে যায়। সকাল হলে তারা তিন বন্ধু হঠাৎ করে এক জায়গায় এসে একত্রিত হয়। এরপর তাদের সাথে ঘটা সকল ঘটনা তারা নিজেদের মধ্যে আলোচনা করে। তারপর তিনজনে একসঙ্গে বেরিয়ে পড়ে সেই জাদুকরের উদ্দেশ্যে। তারা যেতে যেতে জঙ্গল থেকে বেরিয়ে একটা ভয়ঙ্কর গুহার সামনে গিয়ে দাঁড়ায়। তারা গুহার সামনে দাঁড়াতেই গুহার মধ্যে থেকে এক বিশাল কালো সাপ বেরিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়।
তোরা এই জঙ্গলের ভিতর থেকে ফিরে আসলি কি করে? এই জঙ্গলের ভিতর থেকে ফিরে আসা তো অসম্ভব। তোরা কি করে জঙ্গল থেকে বেঁচে ফিরলি? শক্তি, বুদ্ধি আর সুর একসাথে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। শক্তি, বুদ্ধি, সুর সব জায়গায় চলে না। তোরা ওই জঙ্গল সম্পর্কে জেনে গেছিস, এখন তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। তার মানে তুই সেই জাদুকর যার কারণে আমার মায়াবতী পেতনি হয়ে আছে? তোর মায়াবতী? আরে মায়াবতী, রূপবতী, সুরেলা সহ আরো কতজনকে আমি এই জঙ্গলে বন্দি করে রেখেছি। এবার তোদের তিনজনকেও আমার অভিশপ্ত জঙ্গলে অভিশপ্ত করে রাখবো। না, তা তুই কখনো পারবি না। পাপ করতে করতে সবারই পাপের ঘরা পূর্ণ হয়ে যায়। তোর পাপের ঘরাও পূর্ণ হয়ে গেছে। এবার তোকে আমাদের হাতে মরতে হবে। তোকে মেরে আমরা আমাদের সাথীদের মুক্ত করব। দেখছো কি, শেষ করে দাও এই জাদুকরটাকে। তোরা আমার কিছুই করতে পারবি না, আমি অমর। বলেছি না তোরা আমার কিছুই করতে পারবি না, আমি অমর। গোবিন্দ, তুই কিছু একটা কর, তা না হলে আমরা এই জাদুকরকে হারাতে পারবো না। নিশ্চয়ই এই জাদুকর তার আত্মা অন্য কোথাও লুকিয়ে রেখেছে, আমি দেখছি। কি, আর একজন কোথায় গেল? দুষ্ট জাদুকর, ভয় পাচ্ছিস কেন? তুই তো অমর। কি ভেবেছিস শক্তির কাছে টিকে থাকলেও বুদ্ধির কাছে টিকে থাকতে পারবি না? এবার পারলে নিজের জীবন বাঁচা। তবে রে, তোদের এখনই দেখাচ্ছি মজা। এ কি, এখানে তো 4টা পাখি, কিন্তু এই পাখির মধ্যে জাদুকরের প্রাণ কোনটায় আছে সেটা কি করে বুঝবো? তুই কোথায় আছিস? তোকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ভুলেও ওই পাখিগুলোকে কিছু করবি না। এই পাখিগুলোর মধ্যেই তোদের সাথীদের প্রাণ রয়েছে। না, যে করে হোক এই পাখিগুলোর মধ্য থেকে জাদুকরের আত্মাটাকে খুঁজে বের করতেই হবে। না, এটা নিশ্চয়ই জাদুকর না। বুঝতে পেরেছি, জাদুকরের প্রাণ এই পাখিটার মধ্যেই রয়েছে। না, পাখিটাকে কিছু করিস না, কিছু করিস না, আমি তোদের সবাইকে ছেড়ে দেব। পাখিটার কোনো ক্ষতি করিস না। দুষ্টু জাদুকর, তুই বেঁচে থাকলে আবার কারো না কারো ক্ষতি করবি। এবার মর। মায়াবতী, তুমি অভিশাপ মুক্ত হয়েছো। হ্যাঁ, আমরা সবাই অভিশাপ মুক্ত হয়েছি। চলো এবার আমাদের সাথে আমাদের মহলে চলো। মহলে মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝলাম না। বুঝলে না তো, আমরা হলাম এই রাজ্যের 3 রাজকুমারী। জাদুকর আমাদের জোর করে বন্দি করে এইখানে নিয়ে এসেছে। সে আমাদের অভিশপ্ত করে রেখেছিল, কিন্তু এখন আমরা মুক্ত। হ্যাঁ, তোমরা আমাদের সাথে চলো, পিতাজি তোমাদের অনেক বড় পুরস্কার দেবেন। আমাদের তো অন্য পুরস্কার চাই না। আমরা কি চাই তা তো তোমরা ভালো করেই জানো। সেটা তো শুধু তোমাদের চাওয়া না, আমাদেরও চাওয়া। এবার চলো।
এরপর 3 রাজকুমারী তাদের 3 বন্ধুকে নিয়ে মহলে গেলে রাজা সব কিছু শুনে খুশি হয়ে 3 রাজকুমারীর সঙ্গে 3 বন্ধুর বিয়ে দিয়ে নিজের জামাই বানিয়ে নেয়। এরপর সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সত্যি ঠাকুমা, আজকের গল্পটা দারুণ। এবার তাহলে আরেকটা গল্প শোনাও। না, আজ আর না, আবার কাল তোদের গল্প শোনাবো। ঠিক আছে, কাল আবার তোমার গল্প শুনবো। আর বন্ধুরা, তোমরা যদি ঠাকুমার গল্প রোজ শুনতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো। বাই।